সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা যখন নেই তো আমার ছেলের ঘাড়ের ওপর পড়ে আছো কেন? এবার তো ওকে রেহাই দাও। তোমার দোষের শাস্তি কি আমার ছেলেকে পেতে হবে? 4 বছর পড়ল, এখনও তাকে বাবা ডাক শোনাতে পারলে না। বলি কি আমরা দাদা দাদি ডাক না শুনেই কবরে চলে যাব? কথাগুলো বলে রাগান্বিত হুঙ্কার দিয়ে শাশুড়ি চলে গেলেন। আমি আগের ন্যায় কাপড় গুছাচ্ছি। নিত্যদিন এইসব শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। প্রথম প্রথম খারাপ লাগলেও এখন গায়ে লাগে না। এখন রুমে গিয়ে আমার শ্বশুরের সামনেও আমার নিন্দা করবে। রোজ আমার বর আর শ্বশুরের কাছে আমার নামে নিন্দা না করলে উনার ভাত হজম হয় না। এতে দুজনেই বিরক্ত হয়, তবুও কিছু বলে না। কারণ প্রথমবার বলতে গিয়ে শ্বশুর আর আমার স্বামী প্রচুর সমস্যা ফেস করতে হয়েছে। শাশুড়ি আমার রাগ করে খাওয়া বন্ধ করে ফেলেছিলেন, তাই আমি নিষেধ করি উনি বলে গেলেও যাতে কিছু না বলে। আমাদের বিয়েটা না অ্যারেঞ্জ আর না লাভ। আমাদের কাজিনের বিয়েতে উনি আমায় দেখেছিলেন, আর প্রথম দেখাতেই ওনার মনে ধরে, যাকে বলা হয় লাভ অ্যাট ফার্স্ট সাইট। অতএব বাবা মাকে বুঝিয়ে বাড়িতে প্রস্তাব পাঠানো হয়। আমার শ্বশুর পছন্দ করলেও আমার শাশুড়ি আমার তেমন পছন্দ করেনি আমাকে। অনেক কাঠখড় পুড়িয়ে বিয়েটা হয়। আমার স্বামী যথেষ্ট আদর্শবান একজন পুরুষ। এত বছরেও না তার ব্যবহার পাল্টিয়েছে আর না তার ভালোবাসা। বিয়ের 2 বছর পার হওয়ার পরও আমাদের বাচ্চা হলো না। প্রথমে সবাই বলতো হয়তো বংশানুক্রমে অনেকের বাচ্চা দেরিতে হয়ে থাকে, তাই প্রথমে বিষয়টা গুরুত্ব না দিলেও পরে আমার শাশুড়ি বিষয়টা নিয়ে খুব চিন্তিত হন। তখনই তিনি আমাদের চিকিৎসার কথা বলেন। এর জন্য যত কবিরাজ ওষুধ আছে সব কিছু আমাদেরকে আর আমার স্বামীকে এনে দেন। যে যা বলেছে তিনি সবটা করেছেন একটা বাচ্চার জন্য। পাশাপাশি আমরা বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলাম। আসলে চিন্তাটা যে একান্ত তা নয়, আমারও চিন্তিত ছিলাম বিয়ের এত বছর পরও কেন বাচ্চা হচ্ছে না। দেশের সকল ডাক্তারের চিকিৎসা শেষ করে বাইরের দেশেও গেলাম। বিভিন্ন টেস্ট আর পরীক্ষা করে যা জানলাম তাতে বুঝলাম আমি কখনো মা হতে পারবো না। যখনই আমার শাশুড়ি এইসব কথা জানলেন তখন থেকে আমি তার কাছে বিষ হয়ে গেলাম। এমনিতে বউ হিসাবে আমাকে পছন্দ করতেন না, এখন তো আরও অপশান পেল কথা শোনানোর। প্রথমে ওনার অবর্তমানে কথা শোনাতেন, যখন দেখছে কোনো উপায় হচ্ছে না তখন ওনার সামনে এসব কথা বলতেন। পান থেকে চুন খসতে দেরি, কিন্তু আমাকে বাজা রাখতে ওনার দেরি হতো না। বাহিরের মানুষের সামনেও উনি আমাকে অপমান করতেন, তবু চুপ থাকতাম, কারণ যতই হোক প্রতিটি মা বাবাই চায় তার সন্তানের প্রজন্মকে দেখতে, যেটা হয়তো তিনি পাবেন না। তাই আমার ওপর মেন্টালি টর্চার করেন। একটা বছর তিনি আমার সাথে দুর্ব্যবহার করেন, কিছু বলি না, হাসি মুখে শুনে যাই। আমার স্বামী ওনার রুমে গেলেই বিয়ের জন্য চাপ দিতে থাকে। আমি আড়াল থেকে সবটা শুনি। ওনারা এ বিষয়ে অনেক তর্ক করেন, কারণ আমার স্বামী আমাকে ছাড়তে চান না। মানুষটা আমাকে বড্ড ভালোবাসে, ওনাকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না সেখানে ছেড়ে যাওয়ার। খাবার টেবিলে সবাই খেতে বসেছে, আমি সবাইকে সার্ভ করছি। এমন সময় শাশুড়ি মা আমার বরকে বিয়ের কথাটা আবারও তুললেন। তিনি কিছু না বলে খাওয়ায় মনোযোগী হলেন। ছেলের সারা শব্দ না পেয়ে এবার মা একটু রেগে গেলেন। তিনি এবার উচ্চ শব্দে জিজ্ঞাসা করলেন, কী সমস্যা? তোর কানে কি কথা যায় না? আর কত এভাবে দিন কাটাবি? আমাদের কি ইচ্ছে নেই ছেলের বাচ্চা দেখার? এ বাজা মেয়েটার দোষে তুই কেন শাস্তি নিবি? আমি তোর আবারও বিয়ে দেব। এ বাজা মেয়েকে। শাশুড়িমার কথাটা সম্পূর্ণ শেষ করার আগেই আমার বর রেগে উঠে দাঁড়ালেন।
অগ্নিচোখে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে চিৎকার করে জবাব দিলেন, মা তোমার সমস্যা কি? কাকে তুমি বাজা বলছো? যেখানে সমস্যাটা আমার, বাচ্চার জন্ম দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা আমার স্ত্রীর আছে। মা, বরং তোমার ছেলে সেই ক্ষমতা হারিয়েছে। সন্তান জন্ম দেওয়ার পুরো ক্ষমতার মধ্যে 70% ক্ষমতা আমার নষ্ট হয়ে গেছে। 30% ক্ষমতা আছে, তাতেও বাচ্চা হবে কিনা সন্দেহ। এ বিষয়ে ডাক্তার জানিয়েছে বাচ্চা না হওয়ার সম্ভাবনা 90%। আচ্ছা মা, তোমরা শাশুড়িরা কেন বউদের মেয়ের মতো মানতে পারো না? কেন তোমরা সেই নিয়মটা পালন করো যে যুগ যুগ বউরা শাশুড়ি দ্বারা নির্যাতিত হবে? কেন মা, তোমরা বউদের মা হতে পারো না? এতদিন তুমি আমার বউকে উঠতে বসতে অপমান করতে, বাজা বলতে, আজ তো পুরো সত্য জানলে। এখন তুমি কি বলবে? ও আচ্ছা, এখন তুমি কিছু বলবে না, কারণ দোষটা তো নিজের ছেলের। কিন্তু যেই না পরের মেয়ের দোষ দেখলে অমনি তাকে অপমান করতে ছাড়লে না। মা, আজ যদি তোমার ছেলেকে তার শ্বশুরবাড়ির লোকজন আর বাইরের মানুষ এই বিষয়ে কথা শোনায়, তোমার খুব মন খারাপ লাগবে? তাহলে ঘর ছাড়া পরিবার ছাড়া মেয়েটাকে যেদিন এরপর দিন দিন অপমান করলে তা যদি তার পরিবার জানতো, কেমন লাগতো? তোমাদের মতো কিছু মায়ের ব্যবহারের জন্য আমাদের মতো ছেলেরা সব সময় ছোট হয়ে যায় শ্বশুরবাড়ির কাছে, স্ত্রীদের কাছে। কথাগুলো বলে এক গ্লাস পানি খেয়ে তিনি চলে গেলেন। ওনার কথা শুনে আমি অনেকটা চমকে উঠলাম, কারণ এইসব কথা আমি আর ডাক্তার ছাড়া কেউ জানতো না। আর আমি নিজেই ওনাকে জানাইনি, ভেবেছিলাম সময় নিয়ে জানাবো। কিন্তু তার একটু আগে খাওয়ার টেবিলে যে ঝড় বয়ে গেছে, তারপর সব কিছু নীরব হয়ে গেল। শ্বশুরবাবা আপন মনে খেয়ে যাচ্ছেন, মনে হচ্ছে সব কিছু স্বাভাবিক। আর চোখে মায়ের দিকে তাকাতে দেখলাম তিনি খাবার পাতে শক্ত হয়ে গেছেন। বিশ্বাস করতে পারছেন না একটু আগের কথাগুলো। আমি কিছু না বলে রুমের দিকে পা বাড়ালাম। স্বামী বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে আছেন। কিছুটা এগোতে কান্নার শব্দ কানে এলো। নীরবে পাশে দাঁড়াতে, তুমি এসব কথা আগে কেন বললে না? কেন এতদিন মায়ের এত নোংরা কথা হজম করছিলে? সত্যিটা জানলে আজীবন তোমাকে ওইসব বাজে কথা শুনতে হতো। ভাগ্যিস সেদিন ওই রিপোর্ট হাতে পড়েছিল বলে চুপচাপ শুনছি। বুঝলাম সব সত্য তার জানা হয়ে গেছে। নীরবতা ভেঙে তিনি আবারও বললেন, যা হওয়ার হয়েছে। এমনিতেও তোমার জীবনের তো অনেকটা সময় আমি নিয়েছি, এখনও সামনে অনেক লম্বা জীবন পড়ে আছে। আমি তোমাকে ডিভোর্স দেব, তুমি আবারও সংসার করো। আমার জন্য তুমি তোমার জীবন নষ্ট করতে পারো না। তুমি কেন মা হওয়ার থেকে বঞ্চিত হবে? মনোযোগ দিয়ে সবটা শুনলেও কিছুটা অভিমান করলাম। তোমাকে ছাড়তে হবে বলেই এতদিন সত্যটা লুকিয়েছিলাম। আমি যেদিন সবটা জানলাম সেদিন খুব কান্না করেছিলাম। কেন জানো? মা না হওয়ার জন্য না, তোমাকে ছাড়তে হবে এটা ভেবে। কারণ আমি জানতাম তুমি এসব জানলে আমাকে ডিভোর্সের কথা বলবে। তোমাকে ছাড়ার হলে সেই দিন, যেদিন সত্যটা জানলাম সেদিনই ছেড়ে দিতাম। আমি নতুন সংসার করলেও হয়তো সন্তান পাবো, নতুন মানুষ পাবো, কিন্তু সত্যি বলো তো, সেই মানুষটা কি তোমার মতো হবে? তোমার মতন লাভিং কেয়ারিং হবে? তাহলে শুধু মায়ে সন্তানের জননী হওয়ার জন্য আমি আমার ভালোবাসাকে ছাড়বো? আমাকে তোমার সমস্যা না হয়ে যদি আমার হতো, আজকে তোমার সমস্যা না হয়ে যদি আমার হতো, তবে তুমি কি পারতে নতুন সংসার করতে? আমি বিশ্বাস করি আমার স্বামী কখনো এ কাজ করতে পারতো না। তাহলে আমি কিভাবে করব বলো তো? আমাদের নবজির ছোট বিবি আয়েশার কথা জানো তো? তিনি খুব অল্প বয়সে নবজির বিবি হন।
তখন আমাদের নবজির কত বড় ছিলেন। মা আয়েশা যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, তখনই নবজি ইন্তেকাল করেন। চাইলে তিনি সংসার করে মা হতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আজীবন নবজির ভালোবাসা নিয়ে বিধবা বেশে নিঃসন্তান কাটালেন। এ থেকে বোঝা হয়ে সন্তান ছাড়া ও জীবন পার করা যায় যদি একে অপরের প্রতি ভালোবাসা দৃঢ় থাকে। যতই এসব বলো না কেন, সত্যি কখনো পরিবর্তন হয় না। বাইরের চাঁদটা দেখেছ? আজ অনেকটা আলোকিত। চাঁদের দেখা মেলে রাতের অন্ধকারে, আর সত্যের দেখা মেলে মিথ্যের বেড়াজালে। যতই রাত অন্ধকার হোক না কেন, চাঁদের হালকা আলোতে কিন্তু অন্ধকার কেটে যায়। তেমনি জীবনটাও এমন, সত্যটা মিথ্যের আড়ালে কখনো থাকে না। দীর্ঘশ্বাস নিলাম, কারণ আমি জানি ওকে এখন কিচ্ছু বোঝানো সম্ভব না। তবুও আরও একটা কথা জানানো প্রয়োজন, তাই নিজেই বললাম, শোনো না, তোমার পারমিশন ছাড়া আমি আর একটা কাজ করে ফেলেছি। আসলে 1 সপ্তাহ আগে আমি একটা অনাথ আশ্রমে যাই। সেখানে একটা 3 মাসের শিশু আছে। আমরা চাইলে তাকে অ্যাডপ্ট করতে পারি। তাহলে সেও বাবা মার আদর পেল, আর আমরাও সন্তান পেলাম। কি বলো? আমার মুখ থেকে কথাটা বের করতেই উনি আমাকে জাপটে কান্না শুরু করলেন। বুঝতে পারলাম এতক্ষণে জমে থাকা মেঘটা আর বৃষ্টির ধারা আটকে রাখতে পারল না, তাই সুযোগ পেতে অশ্রু হয়ে ঝরে পড়ল। তার অশ্রুবিন্দু এতটা প্রবল ছিল যে আমার পুরো কাঁধ থেকে জল গড়িয়ে সারা পিঠে ছড়িয়ে পড়ল। তাকে থামালাম না, চাইছিলাম ঝরে পড়ুক তার দুঃখের কান্নাটুকু, হালকা হোক মন। পৃথিবীতে মেয়েরা যতটা সহজে কাঁদতে পারে, চাইলেও ছেলেরা সেটা পারে না। তাই তো তাদের কষ্ট তাদের ভেতরে পাহাড় হয়ে থাকে। আমি চুপি চুপি তার চুলে হাত বুলাতে লাগলাম, আর আল্লাহকে বললাম, এ যেন আমার প্রিয় শেষ কান্না হয়। আমি বিশ্বাস করি আমার ভালোবাসা তার চোখের অশ্রু মুছে ঠোঁটের হাসি ফুটাবে। আমি অপেক্ষায় রইলাম সেই সময়ের জন্য।